দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। সাম্প্রতিক সময়ে অনেক বিশ্লেষক শীতল সম্পর্কের কথা বললেও সেই সম্পর্ক কিছুটা কি বদলে যেতে শুরু করেছে? বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আসার পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পথে এবং নতুন সরকারের আমলে তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে কিনা, সেটি আজকের আলোচনার বিষয়। আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রথম আলোর কলকাতা প্রতিনিধি, সাংবাদিক ও বিশ্লেষক শুভজিৎ বাগচিকে। তিনি শুভজিৎ বাগচি আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতা থেকে অনলাইনে, এবং আমি আপনাদের সাথে থাকছি আজকের বার্তা কক্ষে শামসুজ্জোহা। সরাসরি চলে যাচ্ছি বার্তা কক্ষের আজকের অতিথির কাছে। আমাদের সঙ্গে আছেন, আপনারা এরই মধ্যে জেনেছেন, প্রথম আলোর কলকাতার প্রতিনিধি, সাংবাদিক ও বিশ্লেষক শুভজিৎ বাগচি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমেই যেটি বলছিলাম যে ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেক বিশ্লেষকই বলছিলেন শীতল, সেটি বলা হলেও এবারে যে নির্বাচনের ফলাফল আসার পর থেকে বিজয়ী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি ভারতের সরকার প্রধানদের, অনেক দেশের সরকার প্রধান শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদী সবার প্রথম ব্যক্তি যিনি ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। তো এর আগে আমরা দেখলাম, মাত্র কদিন আগে খালেদা জিয়ার মৃত্যুর পরেও শোক জানাতে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই যে লক্ষণগুলো, আপনার কাছে মনে হয় কিনা যে দুই দেশের সম্পর্কের বরফ এরই মধ্যে গলতে শুরু করেছে? অবশ্যই এ নিয়ে কোনো সন্দেহই নেই, এবং যখন ওনার মৃত্যু হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার, তখন আমরা দেখলাম ভারতের সংসদে তাকে যেভাবে শোক বার্তা পেশ করা হলো, উঠে দাঁড়িয়ে সবাই শ্রদ্ধা জানালেন, সেটা দিয়ে শুরু হলো, এবং তারপরে যে ধাপগুলো আপনি বললেন সেগুলো আমরা লক্ষ্য করলাম, এবং উত্তরোত্তর সেটাই হওয়ার কথা। কারণ যখন কোনো নতুন সরকার আসেন, তখন একটা ক্লিন স্লেট, বা বলা যেতে পারে একটা খালি স্লেট নিয়ে সব পক্ষই আলোচনায় আসতে চায়, সম্পর্ক উন্নত করতে চায়। তাদের আগের যাই সমস্যা থাকুক, সেই সমস্যাগুলো থাকবে ধরে নিয়ে তারা আবার নতুন করে একটা আলাপ আলোচনায় যেতে চায়, একটা নতুন উদ্দীপনা চোখে পড়ে। কোনো সন্দেহ নেই যে সেই উদ্দীপনা, সেই আবেগ, সেই উৎসাহ চোখে পড়ছে। সেটা পড়াটাই স্বাভাবিক, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সব দেশের ক্ষেত্রেই পড়ে, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে। তার কারণ সবকিছু আমরা যদি ভুলেও যাই, একটা জিনিস ভোলা যাবে না, সেটা হচ্ছে দুই দেশের মধ্যে 4000 কিলোমিটারের একটা সীমান্ত রয়েছে। এই সীমান্ত গুরুত্বপূর্ণ দুই দেশের জন্য বিশেষ করে। ফলে স্বাভাবিকভাবেই এই একটা জিনিসকে যদি আমরা মাথায় রাখি, তাহলে ধরে নিতে হবে যে তাদের সম্পর্ক উন্নত করার লক্ষ্যে নতুন সরকার যখন আসবেন, তখন দুই পক্ষই চেষ্টা করবে। এক্ষেত্রে সেই প্রচেষ্টা অনেক আগেই শুরু হয়েছে, আমি বলবো। সেগুলো আপনি জিজ্ঞাসা করলে আমি বলবো অনেক আগেই শুরু হয়েছে। এখন সেটা একটা 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 কি বলবো, একটা ছন্দ পাচ্ছে, একটা চেহারা পাচ্ছে। দেখুন, নির্বাচনের ফলাফল ঘোষণার সময় তারেক রহমানের যে সংবাদ সম্মেলন হলো, সেখানে বিভিন্ন দেশের সাংবাদিকরা এসেছিলেন। সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সম্পর্ক, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের সম্পর্ক কেমন হতে পারে সেটি প্রশ্ন রাখা হয়েছিল। তারেক রহমান যে উত্তর দিয়েছেন, সকল দেশের সাথে সমানভাবে দেখার, সকল দেশের এই আন্তরিকতাটা তিনি দেখিয়েছেন। সেটি আসলে জবাবে ভারত আসলে কিভাবে এটাকে বিবেচনা করছে? এটা তো এক ধরনের আভাস নতুন নেতৃত্ব নিতে যাচ্ছেন তিনি। দেখুন, তিনি ওই বৈঠকে কি বলেছেন তার থেকে সেখানে তিনি সব দেশের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা বলেছেন। এই প্রসঙ্গটা আমি পরে আসছি। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে যদি ইস্তেহারটা দেখা যায়, বিএনপির ইস্তেহার দেখা যায়, তাহলে দেখা যাবে তারা একটা কথা সেখানে লিখেছেন, সেটা হচ্ছে সন্ত্রাসবাদের প্রসঙ্গে। এবং সেই প্রসঙ্গটা হচ্ছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদীদের বা জঙ্গি ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না, বা তাদের করতে দেওয়া হবে না, এইরকম কিছু একটা লেখা হয়েছে, জিরো টলারেন্স। 2001 সালের ইস্তেহার যদি আপনি দেখেন বিএনপির, তাহলে আপনি দেখবেন যে সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলা হয়েছিল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ লড়াই করবে, কিন্তু জমি ব্যবহার করতে দেওয়া হবে না, এই কথাটা কিন্তু সেখানে বলা হয়নি। এখন 2001 থেকে 2006 যখন বিএনপি ক্ষমতায় ছিল, আমি তখন বিবিসি বাংলার সংবাদদাতা ছিলাম দিল্লিতে, এবং সেই সময় 4টি মন্ত্রকের
4টি দফতর বা মন্ত্রকের আমি কিন্তু প্রায় সব বৈঠক 80% বৈঠক কভার করেছি, প্রেস কনফারেন্সও কভার করেছি। এটা একটু ব্যক্তিগত স্তরে বলতে হচ্ছে, কারণ সেই জি। সময়টার কথা বলাটা খুব জরুরি, কারণ তাহলে এই কনটেক্সটটা বোঝা যাবে না। সেই সময় 4টি মন্ত্রক, পররাষ্ট্র মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, পানি সম্পদ মন্ত্রক এবং সীমান্ত রক্ষী বাহিনী, সীমান্ত মানে যেটাকে বর্ডার সিকিউরিটি, যে সীমান্ত রক্ষীদের যে বৈঠক, এই 4টে মন্ত্রক এবং একটি দফতরের আমি প্রায় যাবতীয় প্রেস কনফারেন্স কভার করেছি, বৈঠক দেখেছি, এবং সত্যি কথা বলছি আপনাকে, সেখানে কার্যত দুই পক্ষের মধ্যে হাতাহাতি হতো, মারামারি হতো, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রক এবং যখন সীমান্তের প্রশ্ন আসতো সেই প্রসঙ্গে, এমনকি তারা কার্যত তারা হাতাহাতি করেছেন ওই বৈঠকে, প্রেস কনফারেন্সেও করেছেন, সেগুলো আমি লিখেছি এবং বলেছি। তখনকার বিবিসির রেকর্ডিং দেখলে আপনি দেখতে পাবেন। অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল 1-1.5 বছর পরে সম্পর্ক, এবং সেটা মূলত হয়েছিল কারণ ভারত, এবং একটাই জিনিস হতো এই বারবার বৈঠকগুলোতে, একটাই জিনিস হতো, সেটা হচ্ছে ভারত একটা তালিকা দিত যে কত জঙ্গি শিবির বাংলাদেশে আছে, আর বাংলাদেশ একটা তালিকা দিত কত জঙ্গি শিবির ভারতের বাংলাদেশে আছে। দুই পক্ষ তালিকা চালাচালি করতেন, ফলে আমরাও অধৈর্য হয়ে যেতাম এবং ওনাদের বলতাম আপনারা তালিকাটা দিয়ে দিন। এইরকম জায়গায় বিষয়টা পৌঁছেছিল। এখন এখন কারণ রাত হয়ে যেত, আমাদের সম্পাদকরা চিৎকার করতেন যে এবার কপি ফাইল করো, তো সেই জন্য আমাদের বলতে হতো। সত্যি হয়েছে এই ঘটনা, যারা ছিলেন তারা জানেন। এখন সেই জায়গা থেকে এবারে আমরা দেখছি যে এবারে কিন্তু মানে ইস্তেহারেই প্রথমেই বলা রয়েছে যে আমরা জঙ্গি ঘাঁটি ব্যবহার করতে দেব না। বিএনপির এটা কিন্তু একটা ডিসাইসিভ চেঞ্জ আমি বলবো, যে তখনকার থেকে এখনকার। এবং আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন, দেখুন অনেক কিছু আছে দুই দেশের সম্পর্কের মধ্যে, কিন্তু ভারতের ডিপ্লোম্যাটদের সঙ্গে যদি আপনি কথা বলেন, এবং সত্যি কথা বলতে কি আমার সাংবাদিক জীবনের 25 বছর শুধু বাংলাদেশ ডিল করে কেটেছে, এবং দুপক্ষের সম্পর্ক, হ্যাঁ, প্রথমে বিবিসি, তারপরে হিন্দু পত্রিকা, এখন আমি দেখেছি যে এই ডিপ্লোম্যাটদের, বিশেষ করে ভারতের অর্ধের ডিপ্লোম্যাটদের কথা বলছি, বাংলাদেশের অর্ধে নয়, তারা কিন্তু একটাই শব্দে তাদের গোটা কনসার্নটাকে এক্সপ্লেন করা যায়, একটাই শব্দ, সেই শব্দটা হচ্ছে নিরাপত্তা বা সিকিউরিটি। আর জি। সবকিছুর ভারত জোর দেয় নিশ্চয়ই, নানা বিষয় আছে, বাংলাদেশও জোর দেয়, কিন্তু ভারতের ওই একটাই চিন্তা, একটাই উদ্বেগ, সিকিউরিটি। কেন না, ভারতের 2000 কিলোমিটার একটা বর্ডার রয়েছে উত্তর পূর্ব ভারতের সঙ্গে। পশ্চিমবঙ্গের ব্যাপারটা আলাদা, উত্তর পূর্ব ভারতের জি। সঙ্গে একটা 2000 কিলোমিটারের বর্ডার রয়েছে, এবং সেখানে এমন অনেক এলিমেন্ট আছে যারা কিন্তু ভারত বিরোধী, যেটা আপনি পশ্চিমবঙ্গে পাবেন না। তারা নিজেদের মধ্যে লড়াই করে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে করে না। কিন্তু উত্তর পূর্ব অর্থাৎ ভারতের নিরাপত্তার জায়গাটি আপনি বলছেন শুভজিৎ বাগচি। খুব আমি গুরুত্বপূর্ণ, একটু মানে না, আমি একটু শেষ করে নিই। সেটা হচ্ছে জি, এই যে সম্পর্ক বরফ গলার প্রশ্ন আপনি তুলেছেন, এটার জি। প্রধান, মানে এটার কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে, এটা এখন কেউ বলুক আর না বলুক, সেটা হচ্ছে নিরাপত্তা। এবং সেখানে হুম। কিন্তু বিএনপি অলরেডি একটা প্রতিশ্রুতি দিয়ে এক ধাপ, আমি মনে করি এই বরফ গলার দিকে প্রথম পদক্ষেপটি তারা নিয়ে নিয়েছে, এই জিনিসটি বলে, যেটা আমি বললাম ইস্তেহারে অ অ বলেছে। জি, অর্থাৎ ইতিবাচকই দেখছেন আপনি সেটিকে। অবশ্যই। আমি এবার একটু আসতে চাই। আপনি ২০০১ থেকে ২০০৬ এর কথা বলেছেন। এখন তো ২০২৬ সাল। কিন্তু মাত্র ২ বছর আগে ২০২৪ এ আওয়ামী লীগ সরকার যখন পতন হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে যে নতুন করে যে তিক্ততাটা তৈরি হয়েছে এবং সেটিকে ঘিরে যে অবস্থাটা তৈরি হয়েছে, পাল্টাপাল্টি বক্তব্য এবং নানা রকম বক্তব্য এসেছে দুতরফ থেকেই। আ সেটারও কি আপনার মনে হয় যে কিছুটা হলেও পরিবর্তনের আভাস বা ইঙ্গিত আপনি পাচ্ছেন? অবশ্যই আমার মনে হয়, আমি একটু একটু বাড়িয়ে, হয়তো যেমন সাংবাদিকরা আমরা করি, আমরা একটু বাড়িয়ে হ্যাঁ, স্টেটমেন্ট করি, একটু বেশি বাড়িয়ে জি, কথা বলি অনেক সময়। আমি একটু বেশি বাড়িয়ে বলছি, একটু রিস্ক নিয়েই বলছি। সেটা হচ্ছে যে শেখ হাসিনা ইজ আ নন ইস্যু। এটাকে ইস্যু বানানো হয়েছে গত ১.৫ বছরে। যে সরকারই থাকুক আচ্ছা। তারা বানিয়েছেন। এটা নন ইস্যু। আপনি আমাকে বলুন যে বাংলাদেশ সরকারের কাছে এই মুহূর্তে যে নতুন সরকার এলো, তার প্রায়োরিটি কি? তার প্রায়োরিটি হচ্ছে অর্থনীতি। দেশের অর্থনীতির স্থিতাবস্থা। তার প্রায়োরিটি। তার প্রায়োরিটি হচ্ছে দেশের রাজনৈতিক অবস্থার একটা স্থিতাবস্থা আনা। এই যে হিংসা ইত্যাদি এগুলো যাওয়া, এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করা। তাই তো? সে যে দেশই হোক। এই অবস্থায় দাঁড়িয়ে শেখ হাসিনার প্রসঙ্গ আমার ধারণা তারা তুলবেন না। এই কারণে তুলবেন না, যে তিনি যদি সত্যি দেশে ফিরে আসেন, তাহলে সেখানে এক ধরনের অস্থিরতা তৈরি হবে, যেটা তারা এক্ষুনি চাইবেন না। ভারতের তরফ থেকে ভারত তো ইতিমধ্যেই এটা খুব স্পষ্ট করে দিয়েছে যে নতুন সরকার এসেছে,
সেই সরকার নির্বাচনের আগে অবধি আমরা যা বলেছিলাম একরকম, নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে আপনি নিজেই বললেন, আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই এগিয়ে গিয়ে তিনি অভিনন্দন জানিয়েছেন। তার যদি এখানে ওই বৈঠকগুলি না থাকতো, যেগুলির কথা বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্লোবাল বৈঠক, তাহলে তিনি হয়তো যেতেনও, আমরা জানি না। এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শোকবার্তা সেখানে পড়া হয়েছে এবং যে ধরনের মানে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমার মনে হয় না যে ভারত আগ বাড়িয়ে শেখ হাসিনাকে নিয়ে কিছু বলবেন। যদি তারা কেউ এই ইস্যুটা তোলেন বা যদি কোনো পক্ষ এই ইস্যুটা তোলে, তাহলে ধরে নিতে হবে যে তিনি এই মুহূর্তে স্থিতিশীলতা চাইছেন না, একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছেন। সেই জন্য শেখ হাসিনার মতো একটা ইরিটেন্ট একটা ফ্যাক্টর, এটা ইরিটেটিং না, ইরিটেন্ট একটা ফ্যাক্টর, যেটা নিয়ে সবাই একটু অস্বস্তিতে পড়তে পারে, এমন একটা প্রসঙ্গকে টেবিলে নিয়ে আসা হচ্ছে। এই প্রসঙ্গ আচ্ছা, থেকে এই মুহূর্তে আপনি দেখবেন কেউ টেবিলে আনবেন না, আমার তাই ধারণা। জি জি, তারপরে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে শেখ হাসিনা প্রসঙ্গে আপনি বললেন যে এটা আসলে নন ইস্যু, কিন্তু এরই মধ্যে আপনি জানেন যে গত ১.৫ বছরে অনেকবার প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। বাংলাদেশের এবং ভারতের অনেক পত্রিকায় এই বিষয়গুলো নিয়ে লেখালেখি হয়েছে এবং গণমাধ্যমে, শুধু না সোশ্যাল মিডিয়াতেও এসেছে। এখন আমার প্রশ্নটা এরকম যে পরিবর্তনের আভাস আপনি বলছিলেন এবং এখানে নন ইস্যু বলছেন, তারপরেও শেখ হাসিনাকে যদি ফেরত চাওয়া হয়, যেটি এবারে বলা হয়েছে যে তাকে চাওয়া হবে ফেরত, তাহলে ভারত ফেরত দেবে কিনা আপনি কি মনে করেন? প্রথম কথা, যেটা এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই মোতাবেক তো ভারতের ফেরত দেওয়ার মানে কোনো সুযোগ নেই। মানে সুযোগ নেই বলতে, ভারতের যে এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে, এটা আমি পড়েছি, সেখানে কোনো সুযোগ নেই। সেইটা ভারত দেখিয়ে দিতে পারে। এখন এখন এই নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে, কারণ সেটা তাদের একটা ইলেকটোরাল প্রমিস বলা যেতে পারে সেই জায়গা থেকে। কিন্তু পয়েন্টটা হচ্ছে সেটা তারা কতদূর, কারণ তাদের আবার তাদের নিজস্ব একটা ভোট বেস আছে এবং তাদের কাছে তাদের বলতে হতে পারে যে আমরা ফেরত চেয়েছি ভাই, দেখো আমরা কিন্তু আমরা আনতে পারছি না, কারণ ভারত ফেরত দিচ্ছে না। ফলে তারা হয়তো ফর্মালি চাইতে পারে, কিন্তু এই ফর্মালি চাওয়াটাকে কতদূর তারা পুশ করছে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটাকে কি তারা একটা ইস্যু বানাচ্ছে? যেমন ধরুন আমাদের মধ্যে পানি সম্পদের একটা ইস্যু আছে, সামনে গঙ্গা চুক্তি পুনর্নবীকরণের একটা বিষয় রয়েছে, এইগুলি মেজর ইস্যু এখন। বা ভিসা আবার নতুন করে দেওয়া, মানে আরো এটাকে যে বন্ধ রাখা হয়েছে সেটাকে চালু করা, ট্যুরিস্ট ভিসা ইত্যাদি। দিজ আর দ্য মেইন ইস্যুস। এবং আপনি দেখবেন আগামী দিনে এইগুলো, মানে এই যে মানে বিশেষ করে গঙ্গা চুক্তির বিষয়টা এবং অন্যান্য বিষয় সামনে চলে আসবে। শেখ হাসিনার আমরা বিষয়টা আমরা সেই তাকে ফেরত সেই দেওয়ার বিষয়টা। ইস্যুগুলোতে আমার প্রশ্ন রয়েছে। এই ইস্যুগুলোতে শুভজিৎ বাগচি, আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে। কিন্তু এটাতে আরেকটু যদি মানে সম্পূরক একটা প্রশ্ন করে রাখি আপনাকে, সেটি সহ উত্তর দিলে ভালো হয়। সেটি হচ্ছে গত ১.৫ বছরের মধ্যে কেবলমাত্র শেখ হাসিনা নয়, সেই সরকারের, তৎকালীন সেই সরকারের অনেক এমপি, অনেক মন্ত্রী এবং অনেক নেতাকর্মীদের খবরও পাওয়া গেছে, পত্রিকায় বেরিয়েছে বাংলাদেশে, যারা ভারতে অবস্থান করছেন এই মুহূর্তে। তাদের ব্যাপারে দুটি বিষয়ের মনোভাব। এক হচ্ছে সরকারের মনোভাব কি, মানে ভারতের সরকারের মনোভাব কি? আরেকটা হচ্ছে সেখানকার স্থানীয় মানুষের মধ্যে অস্বস্তি আছে নাকি অস্বস্তি স্বস্তি কোনটাই নাই? মানে তাদের মনোভাবটা কি এই বিষয়গুলো নিয়ে? এখানে এখানে বাংলাদেশের নেতৃত্বে থাকার বিষয়ে আমার মনে হয় না যে ভারতের মানুষ খুব একটা এটা, মানে ধরুন বাঙালিদের মধ্যে একটু আলাপ আলোচনা আছে, তাও বাঙালিদের মধ্যে আমি বলবো ওই সাংবাদিকদের মধ্যে আর কিছু লোকের মধ্যে। প্রথম আচ্ছা, কথা, এরা কোথায় আছেন কেউ জানেন না, মানে অধিকাংশ লোকই জানেন না, সাংবাদিকরা হয়তো জানেন। এটা একটা ইস্যু নয়, মানে এমনকি পশ্চিমবঙ্গে আপনি যদি খবরের কাগজ দেখেন গত 6 মাসের, তাহলে হয়তো দেখবেন একটা কি দুটো স্টোরি বেরিয়েছে যে কোনো কাগজে। হ্যাঁ, এটা নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে, তারা আছেন, এটা আমার মনে হয় না। এখন প্রশ্নটা যদি এটা হয় যে ফেরানোর প্রশ্ন, তাহলে এটা আমার মনে হয় যে বাংলাদেশ হয়তো প্রসঙ্গটা তুলবে, কিন্তু কতটা জোর দেবে সেটা সেটা আমার মনে হয় নির্ভর করবে তাদের সেখানে যে বিরোধী দল, তাদের ওপরে। বিরোধী দল যদি এটাকে ইস্যু করে এবং ক্রমাগত সামনে নিয়ে আসতে থাকে, তাহলে হয়তো এই যে সরকার ক্ষমতায় এলো, তারা হয়তো একটু চাপের মধ্যে পড়বে। কিন্তু ভারত সবসময়, এটা আমার ধারণা, বলে যাবে যে এটা এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক ফেরানো যায় না, এবং তার নানা দিক আছে, সেটা পরে আলোচনার অন্য বিষয়। এবং সেটা আচ্ছা। বিএনপি সরকার হয়তো, এবং তারা বোধহয় একটা ইঙ্গিত দিয়েছে যে এটা আইন তার 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 পথে চলবে। ফলে এটাকে তারা ডিপ্লোম্যাটিক ইস্যু, একটা লিগাল ইস্যু হিসেবে তারা রেখে দেবে। দুপক্ষই লিগাল ইস্যু, কারণ শেখ হাসিনাকে দেশে ফেরালেও এখন একটা অস্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে বাংলাদেশে। ফলে দুপক্ষই এটাকে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মতো, অলিখিত আন্ডারস্ট্যান্ডিং এর মতো রেখে দেবে। কেউ এটাকে বেশি উচ্চবাচ্য করবে না, যদি না বাংলাদেশের অপোজিশন এটা নিয়ে খুব বেশি আচ্ছা। মানে
কথাবার্তা বলতে শুরু করে। এবারে একটু বলি অর্থনীতির ব্যাপারে, যেটি আপনি বলছিলেন যে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের মাঝামাঝি আপনার মনে থাকার কথা, মে জুন মাসের দিকে ভারত বাংলাদেশ থেকে স্থলপথে বিভিন্ন রকম পণ্য যেগুলো সাধারণত যেত, যেমন তৈরি পোশাক, কাঁচা পাট, সুতা, পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাবার, যেটির একটা বড় রপ্তানি হতো ভারতে, সেগুলোর উপরে বিধিনিষেধ আরোপ করা হলো। এবং এমন ধরনের বিধিনিষেধ যেটা যে মুম্বাইয়ের নবসেবা বা কলকাতার বন্দর দিয়ে আমদানি করার কথা বলা হয়েছে, যেটি আসলে ব্যবসায়ীদের দিক থেকে লাভজনক নয় মোটেও। এটা মানে অনেকটা পাল্টা শুল্কের ঘোষণা বা কড়াকড়ি আরোপ করার মতো। সেই বিষয়গুলো আবার নতুন করে বিবেচনা করা হবে কিনা, উঠে যেতে পারে কিনা? আমার তো মনে হয় দেখুন, আসল ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল উইল। ২ দেশের মধ্যে আচ্ছা। সম্পর্কের ক্ষেত্রে পলিটিক্যাল উইল। আমরা হুম, আগামী কিছুদিনের মধ্যে এটা বুঝতে পারবো যে এই যে পলিটিক্যাল উইলে অনেকগুলো অসুবিধার জায়গা আছে ২ দেশের মধ্যে। এই অসুবিধার হুম। জায়গাগুলো কি মাথাচাড়া দিচ্ছে? নাকি যেগুলোকে ফেসিলিটেট করা যায়, যেমন যেটা আপনি বললেন এবং অন্যান্য যে বিষয়গুলো, এগুলো আমরা বুঝতে পারবো যে এটা সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। যদি মানে ভারতের এখনো একটু এক ধরনের অ্যাপ্রিহেনশন বা এক ধরনের কি বলবো, একটা একটা ভীতি কাজ করছে সেই ২০০১ ২০০৬ কথা মাথায় রেখেই। কারণ সে সময় তারা যথেষ্ট সমস্যায়, মানে বিশেষ করে যারা তখন বিএনপিকে সাপোর্ট করেছিলেন ভারতের মধ্যে যে সমস্ত আমলারা এবং অফিসিয়ালরা, তারা আমাকে বলেছেন যে তারা তারা দেশের মধ্যে যথেষ্ট বিপদে পড়ে গিয়েছিলেন সেই সময় বিএনপিকে সাপোর্ট করার কারণে। ভারতীয় আমলাদের কথা বলছি। এখন জি। ব্যাপারটা যদি সেই দিকে না যায়, যদি এটা অ্যামিকেবলি চলতে থাকে এবং যে ধরনের প্রতিশ্রুতি বিএনপির তরফ থেকে ইতিমধ্যেই এসেছে, তাতে আমার মনে হয় তারা কিন্তু এই ইস্যুগুলোকে, এগুলো সবই পলিটিক্যাল উইলের মাধ্যমে সমাধান করা সম্ভব। আগে তাই করা হয়েছিল। সেই পলিটিক্যাল উইলটাকে এস্টাবলিশ করা সম্ভব হবে। কারণ বা বা এই ইতিমধ্যে যে ২-১ জন ডিপ্লোম্যাটের সঙ্গে আমার কথা হয়েছে, সাবেক ডিপ্লোম্যাট, তারা আমাকে যেটা জি। বলেছেন যে তারা মনে করেন যে তারেক রহমান দীর্ঘ সময় আগে যখন এই ঘটনা ঘটেছিল তখন তার বয়স ছিল ৪০ বা ৪১ বছর। এখন তার বয়স ৬০ বা ৬১ বছর। এই ২০ বছর তিনি অনেক কিছু শিখেছেন। বিশেষ করে বিদেশে বসেছিলেন, সেখানে লোকের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, কথাবার্তা বলেছেন এবং পরিণত হয়েছেন। এই সেই পরিণত সেই সেই যে তিনি পরিণত হয়েছেন, এই আস্থা বা বিশ্বাসটা এবং একটা যে পৃথিবীর গণতন্ত্র এবং কিভাবে পৃথিবী চলে সেই সম্পর্কে তিনি অবগত হয়েছেন। অতএব এই জায়গা থেকে তিনি নতুন করে যখন আলাপ আলোচনা শুরু করবেন, সেটা পজিটিভ হবে বলে এই সাবেক আমলারা মনে করছেন। এখন শুভজিৎ বাগচি, এখন বিষয় হচ্ছে সেই তারেক রহমানের দল বিএনপি বিপুল বিজয় পেয়েছে। তারা সরকার গঠন করতে যাচ্ছে, সরকারি দল হচ্ছে, এবং জামাত জোট, জামাত ইসলামী এবং ১১টি দল মিলে একটি জোট, তারা বিরোধী দল হিসেবে আসছে। এই সময়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ভারতের যে এক ধরনের অস্বস্তি, ভারতের সাথে বাংলাদেশের যে মতভিন্নতা তৈরি হয়, বিভিন্ন রকম স্টেটমেন্ট দেয়া হয়েছে বিভিন্ন সময়ে। সেই অবস্থার কি পরিবর্তনের ইঙ্গিতও এর মধ্যে আছে বলে মনে করছেন আপনি? আমি তো তাই মনে করছি। দেখুন, আচ্ছা। আমাকে বাংলাদেশের অনেকে বলেছেন যে এই গত ১.৫ বছর ২ বছরে এই কথাটা বললে ভারতে সমস্যা হয়, খুব বেশি সমস্যা হয়, কিন্তু তাও বলছি যে প্রচুর লোক আমাকে বলেছেন যে ২০২৪ এর আগে কি হিন্দুদের উপরে হামলা হতো না? এবং আপনি যদি হুম। হিসাব করে দেখেন ২০২৪ এর আগে কিন্তু অনেক হামলা হয়েছে। কিন্তু সেইগুলো কি ভারত কিভাবে দেখত? আর ২০২৪ এর পরে কিভাবে দেখেছে? এটা আপনি আমাকে বলুন। এই কিছুদিন আগেই এক বিবিসির সংবাদদাতা গিয়েছিলেন, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি আমাকে বললেন যে যেভাবে যতটা প্রচার হচ্ছে, তিনি লিখেওছেন, একটা স্টোরিও করেছেন দীপু দাসকে নিয়ে এবং তিনি লিখেওছেন যে যতটা প্রচার হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ নিয়ে, এই কথাটা বলা হয়তো উচিত হবে না এই কনটেক্সটে, তবু বলতে বাধ্য হচ্ছি যে ভারতে যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হয়, সেটা নিয়ে কতটা লেখা হয়? কতটা লেখা হবে না, ভারতেই কতটা লেখা হয়, বাংলাদেশে কতটা হয় আমি জানি না। কিন্তু খুব হুম। একটা তো হয় না। সেখানে বাংলাদেশের উপর সংখ্যালঘুদের আক্রমণ নিয়ে কতটা, মানে এটাকে ভারত সরকার কিভাবে দেখবে, সেগুলো আর ৪ টে আমি যেটা বললাম পলিটিক্যাল উইল এর উপর নির্ভর করছে। যদি মনে হয় যে এটাকে ইস্যু করা দরকার, ইস্যু করতে হবে, তখন অতি ক্ষুদ্র ঘটনা, মানে ২ টো বাড়ি ভাঙচুর হয়েছে, সেটাও বড় স্টোরি হবে। আর যদি এটা পলিটিক্যাল উইলটা ইন প্লেস থাকে, জায়গায় থাকে, তাহলে এটা স্টোরি হবে না। এটা আমরা দেখে আসছি, আমার এটাই নিয়ম, আম এটাই হবে। জি, জি। আমরা একেবারে শেষের দিকে আমরা আরেকটা জিনিস একটু প্রশ্ন করতে চাই। আপনি একটু তুলেছেন প্রসঙ্গটি। সেটি হচ্ছে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে যাতায়াতের ক্ষেত্রে এক এক ধরনের অবাধ বিষয় ছিল, যদিও ভিসার বিষয়টি ছিল। কিন্তু ভিসা যে কড়াকড়ি এবং ভিসা যাতায়াতের ক্ষেত্রে যে একটা নিয়ন্ত্রণ এই মুহূর্তে আছে, আ আপনার মনে হয় কিনা যে এই দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের কারণে এটি হয়েছিল এবং সেটি খুব সম্প্রতি আবারও শিথিল হতে যাচ্ছে?
দেখুন, খুব নির্দিষ্টভাবে কিছু বলা খুব মুশকিল। তার কারণ আপনাকে মনে রাখতে হবে এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ভারত এবং পাকিস্তানের যে লড়াই, এই লড়াইটা তো থামবে না। এটা তো চলতে থাকবে। মানে সেটা কখনো মাঠে ময়দানে লড়াই হবে, কখনো ডিপ্লোম্যাটিক লড়াই হবে। কিন্তু ভারত-পাকিস্তানের সম্পর্কের বিরাট উন্নতি কোনোদিনই হবে না। অভ্যন্তরীণ রাজনীতির কারণেই এটা হবে না ২ দেশের। এর মধ্যে দুটো দেশ খুব গুরুত্বপূর্ণ সাউথ এশিয়ায়। একটা আফগানিস্তান, যেখান থেকে আমি সম্প্রতি ঘুরে এলাম, এবং অপরটি বাংলাদেশ। এবং এরা সবসময় এই লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আজকে ২০ বছর ৩০ বছর আগে আর বাংলাদেশ নেই। সে তার একটা নিজস্ব জাতীয়তাবাদ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ কি অবস্থান নেবে পাকিস্তানের প্রশ্নে এবং ভারতের প্রশ্নে, দুজনের সঙ্গে কি সম্পর্ক রাখবে, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। অবশ্যই পাকিস্তান চাইবে বাংলাদেশকে তার দিকে টানতে, কারণ বাংলাদেশ আজকে একটা শক্তিশালী রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে তো বটেই, এবং ভারত চাইবে তার পুরনো সম্পর্ক যেটা শেখ হাসিনার সময় ছিল সেই দিকে নিয়ে যেতে। এই টানাপোড়েনটা কিভাবে বিএনপি সরকার, বাংলাদেশ সরকার হ্যান্ডেল করছে, কিভাবে দুটোকে ব্যালেন্স করছে, যে কথাটা বারবার বলা হচ্ছে যে ব্যালেন্সিং করা হবে, ইকুয়াল ডিস্টেন্স রাখা হবে ইত্যাদি, সেইগুলো এখন দেখার বিষয় আছে। এইগুলো যদি করা যায় তাহলে আপনি এই যে বাকি যে প্রশ্নগুলো করছেন, যাতায়াত, পানির সমস্যা, গঙ্গা চুক্তি বা ভিসার প্রশ্ন, এগুলো কিছুই আর বড় ইস্যু থাকবে না বলে আমার মনে হয়। জি, অর্থাৎ কিন্তু সব এই মিলে আপনি এক ব্যালেন্সিং ধরনের ইতিবাচক ইঙ্গিত বলছেন আপনি। কিন্তু নিশ্চয়তা অবশ্যই, নেই কিন্তু মনে রাখতে হবে বিষয়টা। খুব ক্রিটিক্যাল হুম, ফ্যাক্টর হচ্ছে দুটো। একটা হচ্ছে ভারতের পয়েন্ট থেকে, একটা হচ্ছে পাকিস্তান, আর একটা হচ্ছে সীমান্ত। এই দুটো ভারত সবসময় এই দুটোর উপরে নজর রাখবে যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক তৈরি হচ্ছে আগামী দিনে, এবং অন্যদিকে পূর্ব ভারতে কি সম্পর্ক তৈরি হচ্ছে। আপনাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে জি, গত জি। ১ বছরে কিন্তু মনে রাখবেন যে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। এখন এটা ভারত কেন করলো? এটা ভারত এতদিন হুম। করেনি। এবং তালিবান সরকারের এক সময় তো তারা গভীর বিরোধ করেছে। তারা তো আমেরিকার সঙ্গে ছিল আফগানিস্তানে। কিন্তু ১ বছরের সম্পর্কের উন্নতি করলো কেন? ১-১.৫ বছরের মধ্যে। কারণ তারা বুঝতে পারছিল যে শেখ হাসিনার বিপদ ঘনিয়ে আসছে। এবং আমি যদি আমার আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো না করি, তাহলে তাহলে পাকিস্তানের সঙ্গে লড়াই করাটা মুশকিল হবে, সত্যি কথা বলতে কি। এবং সেই জায়গা থেকে অ আজকে অ আফগানিস্তানে অর্থাৎ বাংলাদেশ এবং আফগানিস্তান কিন্তু কানেক্টেড টু ইচ আদার ইন আ ডিফারেন্ট ওয়ে। তাদের বর্ডার নেই, জি, কিন্তু তারা জি, পলিটিক্যালি, জি। জিওপলিটিক্যালি কানেক্টেড। এই বিষয়টা কিন্তু মাথায় রাখা খুব জরুরি আমার মনে হয়। তাহলে অর্থাৎ ভারত এই অর্থাৎ দিকে মনে অনেকগুলো রাখবে। বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হ্যাঁ, হচ্ছে। মানে এখানে যে বিষয়গুলো সেগুলো আপনি উল্লেখ করছিলেন। হ্যাঁ, শুভজিৎ বাগচি, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ সময় এবং মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন কলকাতা থেকে সরাসরি অনলাইনে যুক্ত হয়েছিলেন সাংবাদিক ও বিশ্লেষক শুভজিৎ বাগচি। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি ভারতের সঙ্গে সম্পর্কের যে বরফ সেটি গলতে শুরু করেছে কিনা এবং আসলে এর ভেতরে কোন, কোন বিষয়গুলো গুরুত্বের সাথে কাজ করছে। রাজনৈতিক এরকম সবশেষ বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে প্রথম আলোর ওয়েবসাইট prothomalo.com সহ আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।